চিত্রাঙ্গনা পর্ব ১২। বৃষ্টি থেমেছে বহুক্ষণ, তবুও ধরণীর বুক এখনো ভিজে অনুরণিত। বাতাসে শরীরে মিশে আছে কাদামাটির সুধাঘ্রাণ। বাড়ির পেছনে আতশশ্যাওলা পুকুরটায় জল থই থই করছে। কালো নিথর জলে আকাশের ছায়া ভেঙে ভেঙে যাচ্ছে বৃষ্টির টলটলে স্মৃতিতে। বাঁশঝাড়ের শীর্ষে নিশ্চুপ বসে আছে এক মাছরাঙা, গাঢ় নীল সবুজ ডানা ভাঁজ করে অপেক্ষমাণ। তার ক্ষুধা মেটেনি এখনো। ধৈর্যের সর্বশেষ বিন্দুতে দাঁড়িয়ে থাকা সে লক্ষ্য রাখছে জলের নিচে লুকিয়ে থাকা শিকারের উপর। মুহূর্তের জন্যই দৃষ্টি সরাচ্ছে না, কারণ সে জানে সময়ে শিকারের মুহূর্তই অস্ত্র। শেষ রাতের ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যায় কাঁপন ধরিয়ে। চিত্রা ঘুমিয়ে আছে, নিষ্পাপ একটা মুখ। ফারাজের চোখ চিত্রার গলার দিকে গেল। ইসরে, লালচে দাগ বসে গেছে। মেয়েটার সঙ্গে এতটা পাষণ্ড হওয়া মোটেও ঠিক হয়নি। খুব যন্ত্রণা হচ্ছে হয়তো। তবে ফারাজের কি যেন হয়েছিল রাতে। কেন জানি সোহাগের নামটা একেবারে তীরের মতো তার বুকে বিঁধে গিয়েছিল। চিত্রা তার স্ত্রী, সে পরপুরুষের নাম কেন নিজের মুখে আনবে? ফারাজ নিজের ভাগ অন্যকে দিতে শিখেনি, শুধু শিখেছে কেড়ে নিতে, ছিনিয়ে নিতে। তবে এমন বাসরের স্বপ্ন ফারাজ কল্পনা করেনি। কিন্তু ফারাজ চিত্রার ব্যথার জায়গায় ঠোঁট ছোঁয়ালো। চিত্রা অস্থিরভাবে নড়ল, কিন্তু জেগে উঠল না। ফারাজ একটু থমকে গেল, তারপর ধীর পায়ে ওয়াশরুমে গিয়ে এগোলো। দরজার হাতলে হাত রাখতেই একটা দ্বিধা জেগে উঠল তার ভিতর। মুহূর্তের জন্য থমকালো, তারপর আবার ফিরে এলো বিছানায়। চিত্রার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার শান্ত মুখের দিকে। অস্পষ্ট স্বরে ফারাজ বলল, শুনেছি ব্যথার উপর ব্যথা দিলে নাকি ব্যথা সারে। আমি তোমার সেই সকল ব্যথা হতে জন্মাতে চাই। তুমি না হয় ব্যথার উপর আরো খানিকটা ব্যথা দিয়ে দেহের সঙ্গে আমার মনের ব্যথাটাও মুছে দিও প্রিয়তমা। চিত্রার ঘুম ভেঙে হালকা হয়ে আসে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ব্যথার ভারে শরীর অবশ লাগছে। সে কিছুক্ষণ ফারাজের মুখে তাকিয়ে থাকে, দৃষ্টি অনুভূতিহীন, নির্বিকার। ফারাজের নিজেকে অপরাধী মনে হচ্ছে। নিয়ন্ত্রণ জিনিসটাই সে অভ্যস্ত নয়, তাই এবার ভুল হয়ে গিয়েছে। তবে আর কখনো এমন ভুল হতে দেওয়া যাবে না। ফারাজ তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, শরীর কেমন লাগছে এখন? চিত্রা অনড় কণ্ঠে উত্তর দিল, যেমন রেখেছেন তেমনই। ফারাজের চোখে একটু কুষ্ঠর ফুটে উঠল। তেড়ামি করো না। চিত্রা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তেড়ামি সহ্য করেছেন কেন? মেরে ফেলুন না। ফারাজ এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর শান্ত গলায় বলল, তুমি মরলে আমিও মরে যাব। চিত্রার ঠোঁট একেবারে কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামনে নিল। বেঁচে থেকে কি পেয়েছেন? ফারাজ এক চিলতে হাসল। তোমায়? চিত্রার হৃৎস্পন্দন এক লোকমায় থেমে গেল যেন। সে ফিসফিস করে বলল, আপনি আমাকে ভালোবাসেন? মনকে জিজ্ঞাসা করো, ভালোবাসার প্রমাণ আছে, দিতে পারবেন? ফারাজ তার গভীর চোখ দুটি চিত্রার চোখে স্থির করে বলল, প্রমাণ তো তুমি নিজেই প্রিয়তমা। তুমি আজ মিসেস ফারাজ এলাহি, এতটুকু কি যথেষ্ট নয়? চিত্রা নীরব হয়ে গেল। এই লোকের এই লোকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠা অসম্ভব। সে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। শরীরের কোথাও যেন প্রচণ্ড ব্যথা ছড়িয়ে আছে, বিশেষ করে বাম হাতে। ফারাজ তাকে ধরে বসিয়ে দিল। মুখে কোনো অনুভূতির ছাপ নেই, শুধু শীতল একটা দৃষ্টি। মাঝরাতে বাড়ি ঘুরে দেখার শখ হলো কেন? চিত্রা আসল কারণ বলল না। বললে হয়তো ফারাজ ব্যঙ্গ করে হাসবে, তার দুর্বলতাকে উপহাস করবে। এমনি মন চাইল তাই। ফারাজ ঠোঁট বাঁকালো। তাই বলে যেই মেয়ে অন্ধকারকে ভয় পায়, তার একা অন্ধকারের মাঝে হাঁটা কি বিপজ্জনক নয়? চিত্রার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। তার মানে ফারাজ তার ভয়, তার অন্ধকার ভীতি সম্পর্কে জানে। সে ধীরে বলল, আর কি জানেন আমার বিষয়ে? ফারাজ মুচকি হাসল, তারপর গভীর স্বরে বলল, শরীরের কোথায় কয়টা তিল আছে তাছাড়া সবই জানতাম। তবে কাল রাতে তিলের ব্যাপারও নিশ্চিত হয়ে গেছে। চিত্রের মুখমণ্ডল রাগে লাল হয়ে উঠল। মনে মনে ফারাজকে শত শত গালি দিল। লোকটার মুখ থেকে কখনো মধু ঝরে না, সব সময় সাপের মতো বিষ ঝরে। জন্মের পর মধুর বদলে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল নাকি? বমি করে বিষ মুখ দিয়ে না বের করে পেছন দিক দিয়ে বের করেছেন বিধায় আজ এই হাল।
চিত্রা কিছু বলার আগে ফারাজ হুট করে তাকে কোলে তুলে নিল। এই, কি করছেন আপনি? চিত্রা চমকে উঠল। ফারাজ চোখ নামিয়ে বলল, শরীরের দাগগুলো আরো গভীর করা বাকি। চিত্রার শরীরে এখনো প্রতিরোধের শক্তি নেই, তবুও রাগে গজগজ করতে লাগলো। মানে কি? ফারাজ কোনো উত্তর দিল না। সোজা তাকে কোলে তুলে গোসলখানার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এরপর তাকে নিচে নামিয়ে ঠান্ডা পানির ঝর্ণা ছেড়ে দিল। পানির ধারা বেয়ে চিত্রার শরীর ভিজে একাকার হয়ে গেল। ঠান্ডায় কেঁপে উঠল সে। ফারাজ নেশালো দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে আছে। হুট করে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। বলল, ফারাজ এলাহি ৩০ বছরের পবিত্রতা নষ্ট করা পাপিষ্ঠ নারী হয়ে ফরজ গোসলের কথা ভুলে গেছো নাকি, আগুন সুন্দরী? সকালটা অদ্ভুত এক আবেশে মোড়ানো। চিত্রা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। শাড়ি পরানো হচ্ছে তাকে। প্রতিদিনই নীলুই এই কাজটা করত, তবে আজ সে আসেনি। এমনকি নীলের মাও আজকে আসেনি। একটু আগেই রুমানা বড় একটা বাক্স নিয়ে চিত্রার হাতে ধরিয়ে দিয়ে গেল। ভারী গহনায় ভরা সেই বাক্স। মুখে একটা কঠিন হাসি এনে বলেছিল, আমাদের বাড়ির বউরা খালি গলায় থাকে না, হাত পা স্বর্ণে ঢাকা থাকে। ফারাজের বউয়ের জন্য জমিদারির গহনা তুলে রাখা হয়েছিল। এখন থেকে এসবের মালিক তুমি। চিচ্চা বাক্স খুলতেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এত গহনা, প্রতিটাই ভারী জমকালো। কাজের মেয়ে যখন একটা ভারী হার তার গলায় পরানোর চেষ্টা করলো, চিত্রা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, এসব আবার কেমন অত্যাচার? আমি এসব পড়তে পারবো না, মরেই যাবো দম বন্ধ হয়ে। ফারাজ তখন আয়নার উল্টো পাশে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। কালো রঙের একটা শার্ট, চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। পারফিউমের গাঢ় গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো ঘরে। সে টেবিলের উপর রাখা একটা হুইস্কির বোতল খুলে চিচ্চার সামনে ঢকঢক করে গিলে অর্ধেকটা সাবার করে ফেলল। চিচ্চা বিরক্ত চোখে তাকালো। সকাল সকাল মানুষ মদ খায়? এই লোক তো পুরো বিদেশি হয়ে ফিরে এসেছে। আবার এমনও হতে পারে ছোটবেলা থেকেই এমন ছিল। ফারাজের দৃষ্টি আচমকা বিছানার দিকে গেল। রক্তের ছোপ ছোপ দাগ এখনো লেগে আছে সাদা চাদরে। ফারাজও সেটা লক্ষ্য করল। চোখ সরু করে কিছুক্ষণ তাকিয়ে রইল। রাতে কি তবে এই রক্তের উপরেই ঘুমিয়েছিল সে? কি অবস্থা! চিৎকার চেঁচিয়ে ওঠা শুনে ফারাজে ধীর পায়ে তার দিকে ঘুরে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রুমাত্মক হাসি নিয়ে বলল, তোমাকে তো আমি মারবো বউ। এসব গহনায় তোমাকে মারার কোনো অধিকার নেই। তারপর কাজের মেয়ে মিতালিকে দিয়ে তাকিয়ে হুকুমের সুরে বলল, আমার বউকে ছেড়ে দাও, আর জলদি বিছানার চাদর বদলে ফেলো। চিৎকার নাস্তা করে এসে যেন সব ঠিকঠাক পায়। মিতালি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। যে ভাইজান? ফারাজ ভুর কুচকে তাকালো। কিসের ভাইজান রে? আজকে ভাইজান, কাল ছাইয়া যান। আমার বউ আছে, আমি বিবাহিত পুরুষ, ভবিষ্যতে 11 বাচ্চার আব্বা। তাই আজ থেকে আমাকে খালু বলে ডাকবি। মোটা মাথায় কথাটা ঢুকছে তো, নাকি রিপিট করতে হবো? মেয়েটা ঘাবড়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, জি, ভা না মানে খালু যান। তোমার সাওয়া যান, জাস্ট খালু ডাক মুখের থেকে বের হয় যেন। জান ডাকতে কে বলছে? আই এম অনলি মাই ওয়াইফস। ডাইনিং টেবিলে সাজানো সকালের নাস্তা। বাড়ির বউরা স্বামীদের পাশে দাঁড়িয়ে আছে, তবে চিচ্চা ব্যতিক্রম। ফারাজ তাকে জোর করে নিজের পাশে বসিয়েছে। শাশুড়ি একবার সরু চোখে চিচ্চার দিকে তাকালেন। মনের ভেতর কোথাও অসন্তোষ জমে আছে, হয়তো গহনা না পরার কারণে। টেবিলে পুরুষ বলতে রোশন বসে আছে। সুলেমান সাহেব এখনই চলে আসবেন। রাজন ও জোহান ভোরে ফিরেছে। তারা উঠবে সোজা সন্ধ্যায়। চিচ্চা খাবারের দিকে তাকালো। এই কয়জনের জন্য এত আয়োজন? বড়লোকদের বড়লোকই কারবার। সুলেমান টেবিলে বসতেই চিচ্চা সালাম দিল। জিজ্ঞেস করলো, আব্বু, আপনি কেমন আছেন? সুলেমান স্নিগ্ধ হেসে বলল, তোমাগো দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তবে বাড়িতে কেমন লাগতেছে? মন বসছে তো? চিচ্চা মৃদু মাথা দোলালো। ফারাজ তখনও স্থির, চুপচাপ। রোশান বলল, আজকে একটা জরুরি কাজ আছে কিন্তু। ফারাজ কোনো উত্তর দিল না। নদী তার সামনে খাবার রাখতে গেলে বলে উঠল, উপস ভাবি, আমি ডায়েটে আছি। ঘাস লতা পাতা কিছু থাকলে দেন, তবে দুপুরে আসবো। আজ কিন্তু বিরিয়ানি রান্না করবেন। কতদিন হলো আপনার হাতে বিরিয়ানি খাই না। নদী কোনো জবাব দিল না, শুধু মাথা নত করে সম্মতি জানালো। তবে চিত্রের গা জ্বলে উঠল। মনে মনে শুধালো, এত সুন্দর ফিট বডি নিয়েও আবার ডায়েট!
আচ্ছা মানলাম সে ডায়েট করে, তবে ডায়েটিংয়ে বিরিয়ানি কে খায়? সবাই খাচ্ছে, তবে সবার সামনে তার খেতে লজ্জা করছে। চিৎচা কাচুমাচু করছে, ফারাজ লক্ষ্য করলো। জলদি খাও, খেয়ে শক্তি কামাও, দুপুরে এসে পরিমাপ করব শক্তি কতখানি বেড়েছে। চিৎচা নিচের দিকে তাকিয়ে রয়, ভীষণ লজ্জা করছে তার। ফারাজ চিৎচার লজ্জা ভাঙাতে সকালের সামনে গালে একটা চুমু খায়। এত দ্রুত এমন ঝড় চলে আসবে বিষয়টা চিৎচা বুঝে উঠতে পারেনি। চিৎচা লজ্জা জর্জরিত চোখে সকলের দিকে তাকায়। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই, সবাই যার যার মতো খাচ্ছে। তবুও চিৎচার মন চাইছে হাতের কাঁটা চামচটা ফারাজের গলায় বসিয়ে দিতে। সুলেমান গ্লাসের দিকে হাত বাড়িয়ে বললেন, মোহনা একটু পানি দাও। মোহনা চুপচাপ গ্লাসে পানি ঢেলে দিল। সুলেমান এক ঢোক গলায় ঢাললেন, কিছুক্ষণ বলতে যাবেন, ঠিক তখনই ঘরে নীরবতা চিরে এক নিয়ালি আর্তনাদ ভেসে এলো। ঘরের সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। চিৎচার ভ্রু কুঁচকে উঠল, মনে মনে শুধালো, নীলুর মা না?